মধ্যপ্রাচ্যের আগুন, পরাশক্তির হুমকি আর ভারতের সামনে কঠিন প্রশ্ন। বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? এই মুহূর্তে বিশ্ব রাজনীতির মানচিত্রের দিকে তাকালে একটা কথাই বারবার মনে আসে, সব দিকেই আগুন, শুধু সময়ের অপেক্ষা। ইউক্রেন যুদ্ধ থামেনি, গাজা ইসরায়েল সংঘাত আরো জটিল হয়েছে। অন্যদিকে ইরান আমেরিকা মুখোমুখি, রাশিয়ার রাগ আমেরিকার ওপর। যদিও এই পরিস্থিতিতে ধুরন্ধর চীন কিন্তু চুপচাপ নিজেদের শক্তি জমাচ্ছে। আর এসবের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ভারত, একদিকে আমেরিকার কৌশলগত সঙ্গী, অন্যদিকে রাশিয়ার পুরনো বন্ধু, ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, আর আশেপাশে পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক দোলাচল। ফলে প্রশ্ন একটাই, বিশ্ব এখন কোথায় দাঁড়িয়ে? ইরানে হামলা হলে কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? আর তা যদি শুরু হয় তাহলে ভারতের ভূমিকা কি হবে? নমস্কার, আমি অনিরুদ্ধ। এই গোটা বিষয়টি জানার আগে আসুন জেনে নিই মধ্যপ্রাচ্যে কেন আবার যুদ্ধের পরিস্থিতি। মধ্যপ্রাচ্য মানেই সংঘাত, এই ধারণাটা নতুন নয়, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ইরান এখন শুধু একটি দেশ নয়, ইরান মানে ইসরায়েলের প্রধান শত্রু, আমেরিকার দীর্ঘদিনের প্রতিপক্ষ, রাশিয়ার কৌশলগত সঙ্গী, চীনের শক্তির জ্বালানি সরবরাহকারী। অন্যদিকে সরাসরি যুদ্ধ না করেও ইরান হিজবুল্লাহকে সমর্থন করে, হামাসকে সাহায্য করে, ইয়েমেনে হুতিদের পাশে দাঁড়ায়। এর ফলে ইসরায়েল মনে করে ইরানকে না থামালে যুদ্ধ থামবে না। আর আমেরিকার কাছে ইরান মানে পারমাণবিক হুমকি, তেলের রাজনীতি, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হারানোর ভয়। আর এই তিন কারণেই ইরান আর চাপে। আমেরিকা ও ইসরায়েল কি সত্যি ইরানে হামলা করতে পারে? খুব সহজভাবে বলতে গেলে হ্যাঁ পারে, তবে এখনই নয়, এমনটাও কিন্তু নয়। আমেরিকা সরাসরি যুদ্ধ চায় না, কারণ ইউক্রেন যুদ্ধের খরচ, ঘরের ভিতরে অর্থনৈতিক চাপ, নির্বাচন ও জনমত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা চাপেই রেখেছে। তাই কৌশলগতভাবে ইরানের দখল নিতে চায় আমেরিকা, ঠিক যেমন ভেনেজুয়েলায় ঘটালো। কিন্তু ইসরায়েলের অবস্থান এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ইসরায়েল মনে করে ইরানকে আজ না মারলে কাল আরো বড় মূল্য দিতে হবে। এই কারণে সীমিত হামলা, গোপন অপারেশন, সাইবার অ্যাটাক এসব ক্রমেই চলছে ইরানের ওপর। তবে যদি ইরানের মূল ভূখণ্ডে বড় হামলা হয় তাহলে কিন্তু খেলা বদলে যাবে। এই মুহূর্তে সেখানকার শাসক আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে ক্ষিপ্ত তরুণ প্রজন্ম। স্বাধীনভাবে কথা বলার, পোশাক পরিধানে কঠোর ধর্মীয় শাসন তরুণ প্রজন্মকে খেপিয়ে তুলেছে। সেই সঙ্গে রয়েছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতিতে আমেরিকা ও ইসরায়েল চাইছে ইরানের ওপর নিজেদের কবজা জমাতে। তবে রাশিয়ার ভূমিকা এই ঘটনায় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেকে ভাবতে পারেন ইরান আমেরিকা যুদ্ধ হলে রাশিয়ার কি? এখানেই বড় ভুল। আরে মশাই, এটাই তো কূটনীতি। রাশিয়া এখন পশ্চিমের নিষেধাজ্ঞায় জর্জরিত। তেল ও গ্যাস তার বড় অস্ত্র। আমেরিকার বিরুদ্ধে যে কোনো মঞ্চে সুযোগ খুঁজছে তারা। সম্প্রতি রাশিয়ার তেলের জাহাজ আটকানো, নিষেধাজ্ঞা, এসব রাশিয়ার কাছে সরাসরি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সেক্ষেত্রে ইরানে হামলা হলে রাশিয়া সরাসরি যুদ্ধে নাও নামতে পারে, কিন্তু অস্ত্র, গোয়েন্দা তথ্য, কূটনৈতিক চাপ সবই বাড়াতে পারে সেখানে, কারণ ইরান তাদের কৌশলগত বন্ধু। আর তাতে যুদ্ধটা কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না, ছড়িয়ে পড়তে পারে ইউরোপ এবং পশ্চিমাঞ্চলেও। তাহলে প্রশ্ন হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে পারে সেক্ষেত্রে? এই প্রশ্নটা এখন সবাই করছে। সোজা উত্তর, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পূর্ণাঙ্গ যুদ্ধ এখনই কেউ চায় না। কিন্তু যদি ইরানে বড় হামলা হয়,
তাতে ইসরায়েল সরাসরি জড়িয়ে পড়ে ও আমেরিকা সৈন্য পাঠায়, আর রাশিয়া পাল্টা অবস্থান নেয়, সেখানে চীন কৌশলগত সুবিধা খুঁজতে নামতে পারে। তাহলে কিন্তু সেটা ধীরে ধীরে বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, যদিও তা হবে সরাসরি নয়, বরং প্রক্সি ওয়ার, অর্থনৈতিক যুদ্ধ, প্রযুক্তিগত যুদ্ধ। আজকের বিশ্বযুদ্ধ মানে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক নয়, বরং তেল, চিপ, শুল্ক, সাপ্লাই চেনের যুদ্ধ। এই অবস্থায় তাহলে প্রশ্ন উঠছে যে ভারতের জায়গা কোথায় হবে বা ভারতের অবস্থানটা কি হতে চলেছে। এক্ষেত্রে ভারতের অবস্থান সবচেয়ে জটিল, কারণ ভারত আমেরিকার সঙ্গে কোয়াডে আছে, অন্যদিকে রাশিয়া থেকে অস্ত্র ও তেল কেনে, ইরানের সঙ্গে যেমন চাবাহার পোর্টের চুক্তি রয়েছে, ইসরায়েলের সঙ্গে আবার প্রতিরক্ষা সম্পর্ক বেশ মজবুত ভারতের। অপরদিকে আবার দেখতে গেলে চীনের সঙ্গে রয়েছে সীমান্ত উত্তেজনা, পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, কারণ গত বছর থেকে সেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়েছে, তাতে সেই বাংলাদেশের সঙ্গেও ভারতের অবস্থা বা ভারতের সম্পর্ক খুব একটা মধুর নয়। এক কথা বলা যায় সব দিকেই সম্পর্ক শুধু। এই কারণেই ভারত চায় যুদ্ধ নয়, বরং স্থিতিশীলতা। ভারত জানে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ হয় তাহলে তেলের দাম বাড়বে, আর তাতে ভারতের যে অর্থনীতি সেটা চাপে পড়বে। সেই সঙ্গে প্রবাসী ভারতীয় যারা সেখানে থাকেন তারাও বিপদে পড়বেন। তাই ভারতের কূটনীতি হবে প্রকাশ্যে নিরপেক্ষ থাকা আর ভেতরে ভেতরে স্বার্থ রক্ষা করে যাওয়া। আমেরিকার শুল্ক হুমকিও ভারতের ক্ষেত্রে সেটা চাপ। কেন? এখানে যদিও আরেকটা বিষয় ঢুকে যায়। আমেরিকা চায় ভারত যেন পুরোপুরি পশ্চিমের দিকে ঝোঁকে, রাশিয়া ও ইরান থেকে দূরে সরে যায়, কিন্তু ভারত অবশ্য তা চায় না। ফলে ভারতকে শুল্ক চাপে রেখেছে আমেরিকা। তবে ভারত জানে সে এখন শুধু উন্নয়নশীল দেশ নয়, বরং বড় বাজার, বড় সেনা শক্তি, বড় কূটনৈতিক খেলোয়াড়। তাই ভারত এই মুহূর্তে মাথা নিচু করে থাকবে না, বরং সরাসরি সংঘাতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা রয়ে সয়ে এগোবে। এক্ষেত্রে তাহলে পাকিস্তানের অবস্থান কি হতে চলেছে? পাকিস্তানের অবস্থা সম্পূর্ণ আলাদা। পাকিস্তান এখন অর্থনৈতিকভাবে দেউলিয়া, সম্পূর্ণভাবে আইএমএফ এর উপরে নির্ভরশীল তারা। আমেরিকার দিকে তাই এক্ষেত্রে অনেকটাই ঝুঁকে থাকবে পাকিস্তান, যদিও সেদিকে যদি ঝুঁকেও থাকে তবুও তারা ভেতরে ভেতরে ইরানের সঙ্গে একটা সম্পর্ক রেখে চলবে, কারণ ইরানের সঙ্গে সংঘাত মানেই পাকিস্তান এটা জানে যে তাদের সীমান্ত সংঘাত, সীমান্তের সমস্যা বেড়ে যাবে। তাই ইরানের সঙ্গে সরাসরি সম্পর্ক খারাপ তারা করবে না। অন্যদিকে ভারতের সঙ্গে এই পরিস্থিতিতে তারা মানে এই যে সিচুয়েশনটা, এটাকে কাজে লাগানোর একটা চেষ্টা করবে পাকিস্তান, কারণ তারা জানে যে এই উত্তপ্ত পরিস্থিতি, এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে যদি ভারত কাজে লাগাতে পারে, ভারতের বিরুদ্ধে তারা কাজে লাগাতে পারে, তাহলে কিছুটা ডিভিডেন্ড তারা সেখান থেকে কামাতে পারে। অন্যদিকে আমরা যদি দেখি বাংলাদেশের দিকটা, বাংলাদেশ কি এটাতে কোনো ফ্যাক্টর হতে পারে? তেমন ভাবে বলা যায় না যে বাংলাদেশ আদৌ এটাতে ফ্যাক্টর হবে কিনা। বাংলাদেশ এখন কৌশলগত দোলাচলে দুলছে। একদিকে চীনের বিনিয়োগ, অন্যদিকে রাশিয়ার পারমাণবিক প্রকল্প আর আমেরিকার বাজার, সেই সঙ্গে রয়েছে পশ্চিমের চাপ। বাংলাদেশ সম্ভবত প্রকাশ্যে নিরপেক্ষই থাকবে, কারণ তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থটা আগে দেখবে। ভারতের ক্ষেত্রে সেক্ষেত্রে সরাসরি বিরোধে তারা যাবে না, কারণ তাদের অভ্যন্তরীণ সমস্যা নিয়েই তারা এতটা জেরবার যে ভারতকে ঘাটালে পরে আবার পরিস্থিতি যদি খারাপ হয়, সেই জন্যে বাংলাদেশ এখন চুপ থাকবে। তবে এক্ষেত্রে সব থেকে বড় যে দিকটা দেখতে হবে সেটা হলো চীনের ভূমিকা, কারণ চীন কিন্তু সব থেকে চুপ রয়েছে। চীন সবচেয়ে ধৈর্যশীল খেলোয়াড় এক্ষেত্রে। চীন এখনই যুদ্ধে যাবে না, কিন্তু যুদ্ধ হলে তার থেকে লাভ তুলবে সব থেকে বেশি, কারণ চীন জানে যে আমেরিকা যত যুদ্ধে জড়াবে সে ততই দুর্বল হবে। ইরানে হামলা হলে চীন কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন করবে, তেলের জন্য বিকল্প ব্যবস্থা নেবে, আবার অন্যদিকে আমেরিকার উপরে তাইওয়ান প্রসঙ্গে চাপ সৃষ্টি করবে। অর্থাৎ সব দিক থেকে চীন সুযোগ তোলার চেষ্টা করবে। তাহলে আমেরিকা ছাড়া
কারা হতে পারে আগামী সুপার পাওয়ার ক্ষেত্রে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীর বিশ্ব একক সুপার পাওয়ারের নয়, ভবিষ্যৎ হবে বহু মেরুকেন্দ্রিক, অর্থাৎ যাকে বলে মাল্টিপোলার, যেখানে থাকবে চীন, যারা অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক শক্তিতে বড় খেলোয়াড়, থাকবে ভারত, যারা বড় জনসংখ্যা, বাজার, প্রযুক্তি ও কূটনীতি ধীরে কিন্তু স্থায়ীভাবে এগোচ্ছে, রাশিয়া অন্যদিকে অর্থনৈতিকভাবে দুর্বল হলেও সামরিক শক্তিতে এখনো কিন্তু ভয়ঙ্কর, আর থাকছে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা যদিও একসঙ্গে থাকলে তবে শক্তিশালী, আলাদা হয়ে গেলে অত্যন্ত দুর্বল। তাহলে এই মুহূর্তে বিশ্ব কোথায় দাঁড়িয়ে রয়েছে? বিশ্ব এখন দাঁড়িয়ে আছে যুদ্ধ আর কূটনীতির মাঝখানে। ইরানে হামলা হলে যুদ্ধ শুরু হবেই এমন নয়, কিন্তু যুদ্ধের আগুন ছড়াতে কিন্তু সময় লাগবে না। অন্যদিকে ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শান্ত থাকা, স্বার্থ রক্ষা করা, আর অকারণে কারো সঙ্গে যুদ্ধে না জড়িয়ে পড়া। ভারত যদি এই ভারসাম্য রাখতে পারে, তাহলে এই অস্থির বিশ্বে ভারতই হতে পারে সবচেয়ে স্থিতিশীল শক্তি, আর সেটাই হয়তো আগামীর সবচেয়ে বড় ক্ষমতার লড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ দি এজ ডিজিটালে ফলো করুন। ভালো থাকুন।